বাংলাদেশি কিশোরের লাশ ফেরতের পরে ভারতের আবদার, পূজায় চাই পদ্মার ইলিশ, জানের বিনিময়ে মাছ দেবে কি ঢাকা? ভারতের জুনাগড়কে নিজেদের বলে দাবি করছে পাকিস্তান, কি বলছে দিল্লি? তীব্র মতবিরোধ থাকলে বন্ধু ইসরায়েল প্রশ্নে একজোট ট্রাম্প ও কমলা পাশে থাকার অঙ্গীকার। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। সীমান্তে বাংলাদেশি হত্যার বিনিময়ে কি পদ্মার ইলিশ চায় ভারত? এমন প্রশ্ন উঠেছে আসছে পূজার মৌসুমে ইলিশ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে ভারতের চিঠি দেওয়ার খবর প্রকাশের পরই ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস চিঠির খবর নিশ্চিত করেছে। একদিকে যখন ইলিশ চাচ্ছে ভারত, তখন অন্যদিকে বুধবার মধ্যরাতে বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমারের লাশ ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। চলতি মাসে 10 দিনের ব্যবধানে দুই বাংলাদেশি স্বর্ণা দাসের পর জয়ন্তকে গুলি করে হত্যা করে বিএসএফ। তাই প্রশ্ন উঠেছে, শেখ হাসিনার মতোই কি বাংলাদেশিদের জীবনের বিনিময়ে ভারতকে ইলিশ দেবে বর্তমান অন্তর্বর্তী সরকার? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সীমান্তে গত 8 সেপ্টেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে খুন হয় বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার সিং। এখনও শুকায়নি 14 বছর বয়সী স্বর্ণা দাসের রক্তের দাগ। অথচ পূজা উপলক্ষে ইলিশ পাঠানোর আবদার জানিয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ভারতের একটি প্রতিষ্ঠান। হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণে প্রকাশিত এক খবরে জানা গেছে এমন তথ্য। পদ্মার ইলিশের জন্য সারা বছর মুখিয়ে থাকেন কলকাতার মানুষ। ভারতের আশীর্বাদে ক্ষমতায় থাকা শেখ হাসিনার পতনে দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রশ্ন উঠেছে, এবার পূজায় দারুণ স্বাদের মাছটি কি খেতে পাবে ওপার বাংলার জনগণ? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছর উপহার হিসাবে ভারতে পাঠাতেন ইলিশের চালান। দেশ পালিয়ে নিজেই এখন আছেন দিল্লির আশ্রয়ে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের কাছে ইলিশ রপ্তানির আবেদন জানিয়েছে দেশটির ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। তবে দায়িত্ব নেওয়ার পরপরই ইলিশ রপ্তানি না করার কথা জানিয়েছিল বাংলাদেশ সরকার। গত 3 সেপ্টেম্বর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছিলেন, প্রতি বছর দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার পাঠানো হয়, তবে এবার সে দেশে কোনো ইলিশ যাবে না। দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়। দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। আসন্ন অক্টোবর মাসের প্রথম দিকেই শুরু হচ্ছে দুর্গাপূজার আয়োজন। প্রতি বছর উৎসবের আগে প্রচুর পরিমাণে পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গে রপ্তানি করত বাংলাদেশ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কলকাতা, ত্রিপুরা ও আসামে পৌঁছাত সুস্বাদু পদ্মার ইলিশ। 2023 সালে ভারতে পাঠানো মাছের পরিমাণ ছিল 4000 টন। হাসিনার বিষয়ে মোদী সরকারের বর্তমান অবস্থান, বন্যা ও সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডের কারণে দেশজুড়ে বাড়ছে ভারতবিরোধী ক্ষোভ। এর জেরে কলকাতায় ইলিশ পাঠানো বন্ধ থাকলে সেখানকার বাজারে আকাশ ছোঁয়া হবে মাছটির দাম। বাংলাদেশের ইলিশ ছাড়া একরকম অসম্পূর্ণ থাকে ওপার বাংলার পূজার খাবার। দাম যতই বেশি হোক, সেখানকার অনেকেই কিনে থাকেন পদ্মার ইলিশ। কিন্তু চলমান অনিশ্চয়তার কারণে এবার পূজায় ভাগ্যে ইলিশ জুটবে কিনা সেসব নিয়ে চলছে নানা রকম জল্পনা কল্পনা। তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে বিরোধে 2012 থেকে 2018 পর্যন্ত ইলিশ রপ্তানি বন্ধ রেখেছিল বাংলাদেশ সরকার। তবে বন্ধুত্বের খাতিরে নিয়মের তোয়াক্কা না করে ইলিশের বড় বড় চালান পাঠিয়েছেন ভারতের পুরনো মিত্র শেখ হাসিনা। ভারতে ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে পুরনো নীতি থেকে সরে এসেছে হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকার। অবৈধ পথেও যাতে ইলিশ বাইরে যেতে না পারে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছেন উপদেষ্টা ফরিদা আক্তার। ওপার বাংলায় পূজার একটি সমাদৃত খাবার পদ্মার ইলিশ। একসময় নিয়মিত সরবরাহ থাকলেও এবারই ঘটল ব্যতিক্রম। সরকারি চ্যানেলে মাছ না গেলে চোরাকারবারিরাই এবার হবে ওপার বাংলার শেষ ভরসা। সেক্ষেত্রে অনেকের পাতেই পড়বে না পদ্মার সুস্বাদু ইলিশ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
এদিকে নতুন করে ভারতের গুজরাটের জুনাগড়কে নিজেদের অংশ বলে দাবি করেছে পাকিস্তান। নতুন করে এই দাবি করে বহু পুরনো বিতর্ককে আবারও উস্কে দিয়েছে ইসলামাবাদ। ওই অঞ্চলে ভারতের অবৈধ দখলদারিত্বের নিন্দা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ দাবি করেন 1948 সাল থেকে জুনাগড় দখল করে রেখেছে ভারত। এ বিষয়ে ইসলামাবাদ একটি শান্তিপূর্ণ সমাধান চায় বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। লাদাখ, কাশ্মীর কিংবা অরুণাচল, ভারতের সীমান্ত ঘেঁষা এসব অঞ্চল নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। কখনো পাকিস্তান, কখনো চীন। ভারতের সাথে সীমান্ত নিয়ে প্রায়ই উত্তেজনা বিরাজ করে এই প্রতিবেশী দেশগুলোর মধ্যে। তবে এবার পাকিস্তানের পক্ষ থেকে আসলো নতুন আরেক দাবি। ভারতের গুজরাটের জুনাগড় শহরকে নতুন করে নিজেদের অংশ বলে দাবি করেছে দেশটি। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ ভারতের জুনাগড়কে পাকিস্তানের অংশ বলে দাবি করেন। তিনি বলেন, 1948 সাল থেকেই জুনাগড় অঞ্চলকে অবৈধভাবে দখল করে রেখেছে ভারত। দেশভাগের সময় জুনাগড় পাকিস্তানের সঙ্গেই যুক্ত ছিল, পরে অবৈধভাবে তা দখল করে ভারত। জুনাগড় পাকিস্তানের একটি অংশ এবং এই অংশ অবৈধভাবে দখল করে জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত। জানা যায়, জুনাগড় রাজ্যের একাদশ নবাব তৃতীয় মোহাম্মদ মহব্বত খানজি 1947 খ্রিস্টাব্দের 15 সেপ্টেম্বর পাকিস্তান সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে তার রাজ্যকে পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে অন্তর্ভুক্ত করেন। ইসলামাবাদের দাবি, জুনাগড়ের শেষ নবাব মোহাম্মদ জাহাঙ্গীর খান চাইতেন শহরটি যেন পাকিস্তানেরই অংশ হয়। করাচিতে 67 বছর বয়সে মৃত্যুর আগে জাহাঙ্গীর বলেছিলেন, জুনাগড় পাকিস্তানের অংশ। তিনি বলেছিলেন, 1947 সালে আমার দাদা পাকিস্তানের অংশ হতে স্বাক্ষর করেছিলেন, তবে এর জন্য তাকে রাজত্ব হারাতে হয়েছিল। আমরা এখনো আমাদের জুনাগড়ের জন্য লড়াই করছি। তবে পাকিস্তানের এই দাবিকে অযৌক্তিক এবং ভিত্তিহীন বলে দাবি করে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, 1947 সালে দেশ বিভাগের সময় জুনাগড় ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ। জাহাঙ্গীরের দাদা নবাব মোহাম্মদ মহাবত খান পাকিস্তানের সঙ্গে থাকতে চাইলেও তার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি প্রজারা। অশান্তি ঠেকাতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জুনাগড়ের কাছে সৈন্য পাঠান। 1948 সালে একটি ভোটের মাধ্যমে জুনাগড়কে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। জুনাগড় নিয়ে পাকিস্তানের দাবি নতুন নয়। 2020 সালে নেপালের পর ভারতের বেশ কিছু অঞ্চলকে তাদের রাজনৈতিক মানচিত্রে অন্তর্ভুক্ত করেছিল পাকিস্তান। পাকিস্তানের মন্ত্রিসভাও তাতে অনুমোদন দিয়েছিল। পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর এবং লাদাখের কিছু অংশ ওই মানচিত্রে রাখা হয়েছিল। একই সঙ্গে গুজরাটের জুনাগড় ও মানবগর শহর এবং সার ক্রিক অঞ্চলও পাকিস্তানের অংশ বলে দাবি করা হয়েছিল তখন। তাৎপর্যপূর্ণভাবে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদালোপের বর্ষপূর্তির ঠিক একদিন আগে নতুন এই মানচিত্র উন্মোচন করে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, এই মানচিত্র প্রত্যেক পাক নাগরিক এবং কাশ্মীরের মানুষের আশার প্রতীক। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। বিদ্রোহের আগুনে পুড়ছে ভারতের মণিপুর রাজ্য। এরই মধ্যে বিশ্বমোড়ল হতে চাইছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে প্রতিবেশী দেশগুলোর সাথে শীতল সম্পর্ক, অন্যদিকে অভ্যন্তরীণ অশান্ত পরিবেশ। এর মধ্যেই গুঞ্জন উঠেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করবেন তিনি। এ নিয়ে কড়া সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস। এমন পরিস্থিতিতে কোন পথে হাঁটবেন মোদী? ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। কথায় আছে, নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও যেন একই অবস্থা। নিজ দেশ অশান্ত হয়ে আছে বিভিন্ন ইস্যুতে, অথচ তিনি হতে চাইছেন বিশ্বমোড়ল। পুরো ভারত জুড়ে চলছে অশান্ত পরিবেশ। সেভেন সিস্টার্স নিয়ে আবারও বেড়েছে দুশ্চিন্তা, সাথে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে বেকারত্ব। এমনকি প্রতিবেশী রাষ্ট্র কারো সাথেই নেই তেমন ভালো সম্পর্ক, অথচ এসব সমস্যা বাদ দিয়ে বিশ্বমোড়ল হওয়ার স্বপ্নে বিভোর নরেন্দ্র মোদী। প্রতিবেশী দেশগুলোর সাথে শীতল সম্পর্ক চলছে ভারতের। জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে বেশ অনেক দিন ধরেই বিরোধ চলছে দেশটির। এর মধ্যেই ভারতীয় গণমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছে যে সেভেন সিস্টার্সের অরুণাচল প্রদেশে ভারতের জায়গা দখলে নিয়েছে চীন।
বাংলাদেশের সাথে গত সরকারের আমলে ভালো সম্পর্ক থাকলেও এখন সমীকরণ কিছুটা ভিন্ন। বাংলাদেশের সীমান্ত হত্যা, একচেটিয়া সুবিধা নিয়ে বিভিন্ন চুক্তি ইত্যাদি ভারতের জন্য ছিল মামুলি ব্যাপার, কিন্তু শেখ হাসিনার পতনের পর সংগঠিত হওয়া সীমান্ত হত্যার বিষয়ে জবাব চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এমন যখন পরিস্থিতি, তখন দেশটির মণিপুর অঙ্গরাজ্যে শুরু হয়েছে ব্যাপক সংঘাত। বেশ কয়েক বছর ধরেই বিদ্রোহের আগুনে পুড়ছে দেশটির 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত এই রাজ্যটি। 4 মাস ধরে কিছুটা শান্ত থাকার পর চলতি মাসে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বিদ্রোহীদের হাতে এসেছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। জোরালো হয়ে উঠেছে ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি। রাজ্যটির মুখ্যমন্ত্রী বিজেপি নেতা এন বীরেন সিং এর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন মণিপুরের শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ। হত্যা, নিপীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ তুলেছে রাজ্যের মানুষ। আর এমন পরিস্থিতিতে শান্তি ফিরিয়ে আনতে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। দেশের এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে তুমুল সমালোচনা করছে বিরোধী দলগুলো। সম্প্রতি যুদ্ধরত 2 দেশ ইউক্রেন ও রাশিয়া সফরে যান মোদী। এরপর থেকেই গুঞ্জন উঠেছে যুদ্ধ বন্ধে 2 দেশের মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করবেন এই নেতা। এরই মধ্যে ভারতের নিরাপত্তা উপদেষ্টার মস্কো সফরের খবর এই গুঞ্জনকে আরও বাড়িয়ে দিয়েছে। নিজ দেশের আগুন না নিভিয়ে বিশ্ব মোড়ল হওয়ার মোদির এই উচ্চাকাঙ্ক্ষার ঘোর বিরোধিতা করছে দেশটির বিরোধী দল কংগ্রেস। দলটির নেতা প্রিয়াঙ্কা গান্ধী বলেন, বিশ্বের অন্য প্রান্তে থাকা 2 দেশ ভ্রমণ করতে পারলেও গত 1.5 বছরে একদিনও মণিপুর ভ্রমণের সুযোগ হয়নি মোদির। তিনি নাকি মণিপুরকে ভারতের অংশ হিসেবে মনেই করছেন না, এমন অভিযোগও করেন তিনি। সীমান্ত ঘেঁষা এই রাজ্যটি নিয়ে উদাসীনতা দেখাচ্ছেন মোদি, তা ক্ষমার অযোগ্য বলেও জানান কংগ্রেসের এই নেতা। দেশের শান্তির চেয়েও আন্তর্জাতিক বিষয়ে বেশি মনোযোগ মোদির, এমন অভিযোগ তুলছে কংগ্রেস। বিদ্রোহীদের হাতে অত্যাধুনিক অস্ত্র ও ড্রোন কিভাবে এলো, এমন প্রশ্ন তুলে দলটি বলছে মণিপুরের নিয়ন্ত্রণ নিতে পুরোপুরি ব্যর্থ বিজেপি সরকার। নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভুলের খেসারত দিচ্ছে সাধারণ জনগণ। কয়েক দশক ধরেই পশ্চিমা বিশ্ব ও চীনের সাথে পাল্লা দিয়ে তৃতীয় শক্তি হিসেবে বিশ্বে নিজেদের অবস্থান পোক্ত করতে চাইছে ভারত। কিন্তু প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং সর্বশেষ বাংলাদেশেও রাজনৈতিক পালাবদলের পর মোদী সরকারের ব্যর্থতা সরকারের দুর্বল কূটনৈতিক ব্যবস্থাকে আরও ফুটিয়ে তুলেছে। তার উপর ভারত জুড়ে এমন সহিংসতা ও সংঘাত তো আছেই। এমন পরিস্থিতিতে কোন পথে হাঁটবেন মোদী? তিনি কি বিশ্বমোড়ল হওয়ার চেষ্টা চালিয়ে যাবেন, নাকি নিজ দেশের প্রতি মনোনিবেশ করবেন? এমন প্রশ্ন রয়েই যায়। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। দেশে গণতন্ত্র আর আইনি শাসন প্রতিষ্ঠায় ভোটারদের ডেমোক্রেটিক পার্টির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে দলটির প্রার্থী কমলা হ্যারিস। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 90 মিনিটের প্রথম টেলিভিশন বিতর্কে গুরুত্ব পেয়েছে অর্থনীতি, গণতন্ত্র, অভিবাসন, ইউক্রেন ও গাজা যুদ্ধ। তবে তীব্র মতভেদের মধ্যেও বন্ধু ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকার করেন দুজনই। বিস্তারিত মেহরাব হোসাইন খানের ডেস্ক রিপোর্টে। বিতর্কের শুরু থেকেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলায় স্বতঃস্ফূর্ত ছিলেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ট্রাম্প হাত মেলানো এড়াতে চাইলেও সেই সুযোগ দেননি কমলা। বিতর্কের শুরুটা হয় অর্থনীতি প্রসঙ্গে। ধনীদের সুবিধা দেয়া আর কর ছাড়ে ট্রাম্পের অতীত নজির টেনে ভোটারদের সতর্ক করেন কমলা। ট্রাম্পের দাবি, অর্থনীতি পুনরুদ্ধারে কমলার কোনো পরিকল্পনা নেই। করোনাকালে টালমাটাল অর্থনীতি সামাল দেওয়ার কৃতিত্ব নিয়েছেন ট্রাম্প। দেখুন, মূল্যস্ফীতির কারণে ভয়ঙ্কর এক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, যা দেশকে টুকরো করে দিচ্ছে, বিভক্ত করে দিচ্ছে। খুব সম্ভবত জাতীয় ইতিহাসে এমন বাজে মূল্যস্ফীতি কেউ দেখেননি। মহামন্দার পর বেকারত্বের সবচেয়ে ভয়াবহ সময়টা আমাদের উপহার দিয়েছেন ট্রাম্প। তার আমলেই শতাব্দীর সবচেয়ে করুণ জনস্বাস্থ্য পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে আমাদের। গৃহযুদ্ধের দীর্ঘ সময় পর গণতন্ত্রে চরম আঘাত এসেছে তার আমলেই। কমলার অভিযোগ, বিচার বিভাগের অপব্যবহারে আগাম গর্ভপাতের সুযোগ 20টির বেশি অঙ্গরাজ্যে বন্ধ করতে কলকাঠি নেড়েছেন ট্রাম্প। বলেছেন, শুধু সামাজিক নয়, এতে প্রাণহানির মতো ঝুঁকিও তৈরি করেছেন ট্রাম্প।
রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির জন্য বিচার বিভাগের অপব্যবহার আর জনসভায় অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ে মিথ্যাচারের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন তারা। They're eating the dogs, the people that came in. They're eating the cats. They're eating the pets. যুক্তরাষ্ট্রে অভিবাসী আর অভিবাসন প্রত্যাশীরা কুকুর, বিড়াল আর মলমূত্র খান। ট্রাম্প এমন আপত্তিকর মন্তব্য করেছেন। নানা কথায় অভিবাসী বান্ধব বক্তব্য দেয়া কমলার উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। বলেন, অভিবাসীদের উপর ভর করে নির্বাচনে বিজয়ী হওয়ার অপচেষ্টা চালাচ্ছে ডেমোক্র্যাটরা। জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে কঠোর অভিবাসন নীতির পক্ষে অনড় থাকার বার্তাও দেন ট্রাম্প। তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জাতির উদ্দেশ্যে বলেছেন, ট্রাম্পকে আরেক মেয়াদে ক্ষমতায় টেকাতে সফল হবেন না রিপাবলিকানরা। যখন আমরা এমন বক্তৃতা শুনি, যখন দেখি আমেরিকার জনগণকে প্রভাবিত করে এমন সমস্যাগুলো সমাধান হচ্ছে না, আমি মনে করি এমন পরিস্থিতিতে ভোটারদের কি পছন্দ হতে পারে তা স্পষ্ট। মার্কিন কংগ্রেসে ট্রাম্প সমর্থকদের হামলার নজির টেনে মোক্ষম আঘাত হানেন কমলা, যে ঘটনা আদালত পর্যন্ত গড়িয়েছে। বলেন, ভোটের ফলাফল বিপক্ষে গেলে দেশে রক্তগঙ্গা বইয়ে দেয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প। তাই অতীতে ফিরে না গিয়ে ভবিষ্যতের সুরক্ষা আর নিরাপত্তা নিশ্চিত করতে ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন কমলা। বিক্ষুব্ধ সমর্থকদের কেন ক্যাপিটালের ভেতরে ঢুকতে দেয়া হলো সেই প্রশ্ন তুলেছেন ট্রাম্প। দাবি করেছেন 2020 সালের নির্বাচনে কারসাজি করে হারানো হয়েছে তাকে। নির্বাচিত হলে রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার দৃঢ় আশাবাদ জানিয়েছেন ট্রাম্প। কটাক্ষ করেছেন পররাষ্ট্রনীতিতে কমলার দুর্বলতা নিয়ে। কমলার দাবি, ট্রাম্প এখন প্রেসিডেন্ট পদে না থাকায় স্বস্তিতে আছে ইউরোপীয় ইউনিয়ন। তা না হলে ইউক্রেন দখল করে ইউরোপের বাকি অংশে নজর দিতেন পুতিন। সতর্ক না হলে স্বৈরশাসক পুতিন ট্রাম্পকেও খেয়ে ফেলবেন। এই যুদ্ধ শুরুর আগে তাকে শান্তি আলোচনার জন্য পাঠানো হয়েছিল। 3 দিন পরে সেখানে গেলেও তার দুর্বলতা ও বোকামির কারণে যুদ্ধ বেঁধে যায়। সেই যুদ্ধ কখনোই শুরু করা উচিত ছিল না। তিনি ছিলেন দূত। জেলেনস্কি ও পুতিনের সাথে আলোচনার জন্য তাকে পাঠানো হয়েছিল এবং সে যা করেছে তাতে 3 দিন পর যুদ্ধ শুরু হয়ে যায়। আমরা তার মধ্যে এমনই প্রতিভা দেখেছি। And the war started 3 days later. And that's the kind of talent we have with her. বিতর্কের পুরোটা জুড়ে তীব্র মতভেদ আর ধারালো বাক্যবাণে একে অপরকে ঘায়েল করলেও একটি বিষয়ে একই সুরে কথা বলেছেন ট্রাম্প ও কমলা। ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে সর্বদা পাশে থাকার অঙ্গীকার করে আনুগত্য প্রকাশের কমতি ছিল না তাদের। কমলা প্রেসিডেন্ট হলে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না বলে সতর্ক করেছেন ট্রাম্প। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে 90 মিনিটের বিতর্ক চলাকালে বাইরে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বিরোধীরা। গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের কার্যকর পদক্ষেপ চেয়েছেন তারা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। উন্নতমানের শিক্ষা নিশ্চিত করে চীনকে বিশ্বের 1 নম্বর দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার এবং মঙ্গলবার বেইজিংয়ে এক জাতীয় সভায় বক্তব্যের সময় তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে 2035 সালের মধ্যে পৌঁছাবার প্রত্যাশার কথা জানান শি জিনপিং। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উন্নত শিক্ষা নিশ্চিত করে চীনকে এক শীর্ষস্থানীয় দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যাশার কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার এবং মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত শিক্ষা বিষয়ক জাতীয় সভায় তার এই প্রত্যাশার কথা জানান শি। গত মঙ্গলবার চীনে 40তম শিক্ষক দিবস পালন করা হয়। শিক্ষক দিবসকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের অনেক শীর্ষস্থানীয় ব্যক্তিরা। অনুষ্ঠানে সারা দেশের শিক্ষক ও শিক্ষা খাতে কর্মরত সকল পেশাজীবীদের সিপিসির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সম্মান জানানো হয়। শি বলেন, 2012 সাল থেকে শিক্ষা খাতের উন্নয়নে তারা নানা উদ্যোগ নেন। 2035 সালের ভেতর চীনের শিক্ষা খাতকে উন্নত করে দেশকে শীর্ষস্থানীয় পর্যায়ে পৌঁছাবার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ সময় চীনের শিক্ষা ব্যবস্থা আরও বেশি উন্নত ও শক্তিশালী করতে সকল পর্যায়ে দৃঢ় প্রচেষ্টা চালানোর আহ্বান জানান শি জিনপিং। বিজ্ঞান গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলোকে যথাযথভাবে সহযোগিতা করারও আহ্বান জানান শি। শিক্ষার্থীদের উদ্ভাবন ক্ষমতা বাড়াতে সুশৃঙ্খল নিয়মের অনুসরণ করার কথা জানিয়ে শি বলেন, শহর এবং গ্রামে সমানভাবে উচ্চশিক্ষা নিশ্চিত করতে ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে যা যা করা প্রয়োজন তার উপর জোর দিতে হবে।
এদিন শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে তাদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন শি। শিক্ষকতাকে সবচেয়ে সম্মানিত পেশার একটিতে পরিণত করার আকাঙ্ক্ষাও প্রকাশ করেন শি জিনপিং। ইফাত জাহান, বাংলাভিশন। নৌবাহিনীর বিশাল এক যুদ্ধ মহড়ার আয়োজন করেছে রাশিয়া। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী সোমবার পর্যন্ত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই মহড়ায় 4 শতাধিক যুদ্ধ জাহাজ, সাবমেরিন ও সহযোগী জলযান এবং 90,000-এর বেশি নৌসেনা অংশ নেবে। এটিকে কয়েক দশকের মধ্যে নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধ মহড়া বলে উল্লেখ করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুসারে মহাসমুদ্রে ব্যাপক পরিসরে কৌশলগত নৌ মহড়া শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত প্রশান্ত ও আর্কটিক মহাসাগর এবং কাস্পিয়ান, বাল্টিক ও ভূমধ্য সাগর জুড়ে চলবে এই মহড়া। এটিকে 2024 সালে রুশ সামরিক বাহিনীর সবচেয়ে বড় প্রায়োগিক যুদ্ধ মহড়া বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চলমান এই মহড়ায় 4 শতাধিক যুদ্ধজাহাজ, সাবমেরিন ও সহযোগী জলযান এবং নৌবাহিনীর 120টি যুদ্ধবিমান, 7,000 ইউনিট অস্ত্র সম্ভার ও 90,000-এর বেশি নৌসেনা অংশ নেবে। এই মহড়ায় উন্নত প্রযুক্তির সমরাস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মহড়ার মাধ্যমে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা হামলা এড়াতে নৌবাহিনী ও শীর্ষ কর্মকর্তারা কতটা প্রস্তুত তা খতিয়ে দেখা হবে। একই সাথে পরীক্ষা করা হবে তাদের সার্বিক সক্ষমতাও। এছাড়া মিত্র দেশগুলোর নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয়ার পরিসর বাড়াতেও এই মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে মস্কো। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের সর্ববৃহৎ নৌবহর থাকা দেশের একটি রাশিয়া। এই মহড়ার মধ্য দিয়ে মূলত তারা নিজেদের নৌবাহিনীর সক্ষমতার জানান দিচ্ছে। ইউক্রেনের সাথে চলমান যুদ্ধ এবং তা নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে বৈরিতার প্রেক্ষাপটে এটি একটি সামরিক সতর্কবার্তা। হিজল জোবায়ের, বাংলাভিশন। সিরিয়ার ভেতরে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 18 জন, আহত আরও 37 জন। রবিবার ওই হামলায় হতাহতদের উদ্ধারের সময়ও নতুন করে আগ্রাসন চালানো হয়েছে বলে অভিযোগ করেছে উদ্ধারকর্মীরা। ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট। রোববার রাতে মধ্য সিরিয়ার বেশ কয়েকটি জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। চলতি বছরে সিরিয়ায় সবচেয়ে ভয়াবহ এই হামলায় প্রাণ গেছে কমপক্ষে 18 জনের, আহত হন 37 জন। হামলার পর আগুন ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি অবকাঠামো। সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী হাসাম গাবাস বলেন, হামলাটি বেশ নৃশংস ছিল। আহতদের সহায়তা করতে সর্বোত্তম প্রচেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, 2 ঘণ্টা যাবৎ এই বিমান হামলা চালানো হয়। এতে মোবাইল নেটওয়ার্ক, পানি এবং বৈদ্যুতিক সংযোগ ক্ষতিগ্রস্ত হয়। বাশার নামে এক স্থানীয় বাসিন্দা জানান, সে সময় তারা সন্তানসহ বাড়িতে ঘুমাচ্ছিলেন। হঠাৎই প্রচণ্ড বিস্ফোরণের শব্দে তাদের ভবনটি কেঁপে ওঠে এবং শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা জানালা দিয়ে বাইরে দেখতে পান পাশের বনে আগুন জ্বলছে। উদ্ধার অভিযানের সাথে জড়িতরা জানান, অন্যান্যদের সহায়তা করার সময় তাদেরও লক্ষ্যবস্তু বানানো হয়েছিল। আহত অগ্নি নির্বাপক মোহাম্মদ ঈসা বলেন, তারা পাহাড় থেকে আহত ও নিহতদের উদ্ধারের চেষ্টা করছিলেন। রাস্তায় কিছু সমস্যা থাকায় বিকল্প রাস্তার ব্যবহারের আলোচনার সময় হঠাৎই একটি বোমা তাদের সামনে এসে পড়ে। তখন সবাই মাটিতে শুয়ে পড়ে এবং তিনি গুরুতর আহত হন। এই হামলার নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধি করতে তারা একে ইসরায়েলি আগ্রাসনের ধারাবাহিকতা বলে উল্লেখ করেছে। ইফাত জাহান, বাংলাভিশন। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।